আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে। সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার গোপন কনফারেন্সে ঢুকে পড়ল জামাত সমর্থকরা, এরপর অবিশ্বাস্য যা ঘটল। পিআর ভোটের জন্য কেউ জুলাই জীবন দেয়নি, মন্তব্য মেজর হাফিজের। যে কারণে মোদির উপর বিরক্ত ডোনাল্ড ট্রাম্প। সাগরতলে কার দাপট বেশি, রাশিয়ার দিকে যাচ্ছে মার্কিন পারমাণবিক সাবমেরিন, যুদ্ধের ইঙ্গিত। এবার বিস্তারিত। হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার 1 বছর পূর্ণ হবে আর কয়েকদিন পর। তার দল গণহত্যাকারী আওয়ামী লীগের চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। বাংলাদেশের ভুক্তভোগী জনতার রোষানল থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে দলটির বেশিরভাগ শীর্ষ নেতা। ভারতে পালিয়ে একা হয়ে পড়া স্বৈরাচার হাসিনা সময় কাটছে দলীয় নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল আড্ডায়। নিয়মিত এতে যোগ দেয় দেশ ছেড়ে পালানোর ও আত্মগোপনে থাকা দলীয় খুনি। টেলিগ্রাম গ্রুপে গভীর রাত পর্যন্ত চলে এই আড্ডা। ভারতের মদদে অনলাইনে বসেই দেশবিরোধী ষড়যন্ত্র ও নানা নাশকতার পরিকল্পনা করা হয়। সম্প্রতি দলটির টেলিগ্রামে চাঁদাবাজির অভিনব এক পদ্ধতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। জানা গেছে, সম্প্রতি প্রযুক্তির কৌশল ব্যবহার করে হাসিনার এক টেলিকনফারেন্সে ঢুকে পড়ে প্রবাসী জামাত সমর্থিত কয়েকজন ব্যক্তি। এরপর তারা সেখানে হাসিনাকে কমেন্ট করার মাধ্যমে ধোলাই করতে থাকে। তাকে ভারতের সেবাদাসী হিসেবে উল্লেখ করেন তারা। ব্যক্তিগত গোপন গ্রুপে দলের বাইরের লোকজনের ঢুকে পড়ার বিষয়টি তাৎক্ষণিক নজরে আসে হাসিনার। তিনি তখন চিৎকার করতে থাকেন এবং বলেন, এই গ্রুপে জামাতের লোক আসলো কিভাবে? তোমরা কিসের গ্রুপ চালাও? এখানেও জামাতের আক্রমণ। সম্প্রতি টেলিগ্রাম কনফারেন্সের 50 সেকেন্ডের রেকর্ড করা একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। এতে একজনকে বলতে শোনা যায়, মনে হয় নেত্রী চলে গেছে। এ সময় পলাতক হাসিনাকে বলতে শোনা যায়, না না, নেত্রী আছে, যায় নাই, ডিস্টার্ব করছে। আর কিছু বাজে লোক ঢুকে আজে বাজে কথা বলছে। হাসিনা হুমকি দিয়ে আরো বলে, এরা পাকিস্তানি প্রেতাত্মাদের জারজ সন্তান, যারা এ সময় জঘন্য কথা বলে। নামটাম সব লিখে রাখো, যারা আছে সবকটাকে করাচিতে পাঠিয়ে দিব। নেটিজেনরা হাসিনার হুমকির প্রতিক্রিয়া লিখেছেন, গত 16 বছর এই সাইকো মূর্খ নাকি আমাদেরকে চালাইছে। কি একটা অবস্থা! এই মহিলার ক্ষমতার লোভ বেশি, কথায় কথায় পাকিস্তান পাঠিয়ে দিবে। কেন, বাংলাদেশ কি তোর বাপ একলাই স্বাধীন করেছে? ফেসবুকে একজন ব্যঙ্গ করে লিখেছেন, দেশনেত্রীর সাথে এতক্ষণ মিটিংয়ে ছিলাম, নেত্রী অচিরেই ফিরে আসবেন। ওনার মিটিংয়ে যারা ডিস্টার্ব করেছে তাদেরকে এসে তিনি সরাসরি ভিসাবিহীন পাসপোর্ট ছাড়াই করাচিতে পাঠিয়ে দেবেন বলে আশ্বস্ত করেছেন। পাকিস্তান ট্যুরে ফ্রিতে যেতে চাইলে বেশি বেশি ডিস্টার্ব করেন। 1 বছর ধরে হাসিনার দলের নেতাকর্মীদের যোগাযোগের মূল মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম। এসব গ্রুপের কোনোটিতে 20 থেকে 30,000 বেশি সদস্য রয়েছেন। প্রতিদিন রাত 9টা থেকে গভীর রাত পর্যন্ত এসব গ্রুপে মিটিং চলে। এতে দলের কেন্দ্রীয় নেতা, বর্তমান ও সাবেক সংসদ সদস্য এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেন। আওয়ামী লীগের কিছু সূত্র নিউজ 18কে জানিয়েছে, শেখ হাসিনা এসব আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হলে কে কথা বলবেন তা নির্ধারণে অর্থ লেনদেন হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, পিআর পদ্ধতিতে ভোট হবে নাকি আনুপাতিক হারে আসন বন্টন হবে, তার জন্য কেউ জুলাই গণঅভ্যুত্থানের জীবন দেয়নি। তারা চেয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা, আর গণতন্ত্র প্রতিষ্ঠার একটাই মাত্র পথ হলো নির্বাচন। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ পরিবারের প্রতি সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মেজর হাফিজ বলেন, এখন যারা ক্ষমতার মোহে পড়ে গেছেন, এখন শুধু পেঁচাচ্ছেন। সহজপথ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাধারণ জনগণ এলাকায় নেতা হিসেবে তাকে চান, যাকে তারা চেনেন, সবসময় পাশে পাবেন, কিন্তু শুধু মার্কা দিয়ে তাকে কিভাবে চিনতে পারবেন? পিআর পদ্ধতিতে দেখা যাবে ভোলায় যে সংসদ সদস্য হবে তার বাড়ি কুড়িগ্রামে। তিনি বলেন, আজকে একজন শহীদ পিতা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন, আজও তা অর্জিত হয়নি। এটা অত্যন্ত বেদনার্থ কথা। আমি মনে করি এই কারণ হলো, বর্তমানে যে সরকার আছে তারা কেউই জুলাই চেতনাকে ধারণ করে না। বিগত 15 বছর উপদেষ্টাদের কেউ শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে একটি কথাও বলেননি। এমনকি প্রধান উপদেষ্টা শেখ হাসিনার বিরুদ্ধে একটি কথা বলেননি। শুধু উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মাঝে মাঝে 2-1টি কথা বলেছেন। বিএনপির এই নেতা বলেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে পরাজিত করেছে। বিপ্লবে যারা জীবন দেন, বিপ্লবের পর তাদের মূল্যায়ন করা হয় না। অনেক লোক কোথা থেকে গজিয়ে আন্দোলন সংগ্রামের সব কৃতিত্ব নিয়ে নেয়। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল 81,000-এর মতো, আর এখন মুক্তিযোদ্ধার সংখ্যা 2.5 লাখ। এই কৃতিত্ব আওয়ামী লীগের। তারা যখনই ক্ষমতায় এসেছে তখনই আত্মীয় স্বজন সহ সবাইকে মুক্তিযোদ্ধা বানিয়েছে। হাফিজ আহমেদ বলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে বিএনপির একদিকে আর অন্যদিকে 34 দল। বিএনপির জনসমর্থন কত আর 34 দলের জনসমর্থন কত, এটা দেখা হোক। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত 72-এর সংবিধানকে তারা ছুঁড়ে ফেলে দিতে চায়। একটি রাজনৈতিক দল যারা 71 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, তারা এখন বলতে চায় তারা ভুল করেছে। এসব কথা বলার সুযোগ কোথায় পেল? মুক্তিযুদ্ধে আহত হয়েছিলাম, এসব কথা অত্যন্ত কষ্ট লাগে। আমাদের দেশে বিশাল সাহসী তরুণ সমাজ আছে, যা বিশ্বের অন্য কোনো দেশে নেই।
এই তরুণ সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করবেন। প্রকৌশলী মোহাম্মদ হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AJM জাহিদ হোসেন। বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ছায়া দেখছেন সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার যেভাবে পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপরে শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। সরকারের এই উল্টো যাত্রা চলতে থাকলে জনগণের দ্রোহ যাত্রা অবশ্যই অব্যাহত রাখতে হবে বলে উল্লেখ করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানের সময় গত বছরের 2 আগস্ট ঢাকার রাস্তায় প্রতিবাদী কর্মসূচির দ্রোহ যাত্রার বর্ষপূর্তি ছিল শনিবার। এই দিনটি উপলক্ষে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ, 24-এর গণহত্যা সহ পাহাড় ও সমতলের সব গণহত্যার বিচার এবং নব্য ফ্যাসিবাদী প্রবণতা প্রতিহতের আহ্বানে আজ বিকেলে শিক্ষার্থী শ্রমিক জনতা দ্রোহের আয়োজন করা হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক, সাংস্কৃতিক, নারী, শ্রমিক ও ছাত্র সংগঠন এই আয়োজন করে। গত বছরের মতো আজকের দ্রোহযাত্রায়ও সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মোহাম্মদ। শিক্ষার্থী শ্রমিক জনতার দ্রোহযাত্রায় মিছিল কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। আনু মোহাম্মদ বলেন, 24-এর গণ অভ্যুত্থানের প্রতিক্রিয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ইউনূস সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, একের পর এক সেই প্রত্যাশা ভঙ্গ করে এই সরকার 1 বছর পার করেছে। তিনি বলেন, যেভাবে সরকার পরিচালিত হচ্ছে তাতে আমরা অন্তর্বর্তী সরকারের উপর শেখ হাসিনা সরকারের ছায়া দেখতে পাচ্ছি। সেই একই রকম স্বৈরতন্ত্র, একই রকম জনগণের উপর বিভিন্ন ধরনের নিপীড়ন, একই রকম বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হচ্ছে। তিনি আরও বলেন, এই সরকার যে অনেক কিছু করতে পারবে না সেটা আমরা বুঝি। রাতারাতি পরিবর্তন তাদের কাছ থেকে আমরা প্রত্যাশাও করি না, কিন্তু আমরা প্রত্যাশা করেছিলাম পরিবর্তনের সূচনা, যেটা হয়নি। মব সন্ত্রাস প্রসঙ্গে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য আনু মোহাম্মদ বলেন, এই সরকারের সময়ে মব সন্ত্রাস করে মানুষের বাড়িঘর ভাঙা হয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে, কিছু লোকের ভাড়াটে হিসেবে মব সন্ত্রাস তৈরি হয়েছে কাউকে বসানোর জন্য বা ওঠানোর জন্য। তিনি বলেন, এগুলোর জন্য আমরা সরকারকে দায়ী করতাম না যদি দেখতাম যে সরকার এগুলোর থামানোর উদ্যোগ নিচ্ছে, বরং আমরা দেখছি সরকারের মধ্যে কেউ কেউ মব সন্ত্রাসকে যৌক্তিকতা দেওয়ার চেষ্টা করছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের উপর বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনই দাবি মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিওর। তিনি জানিয়েছেন, স্ট্র্যাটেজিক পার্টনার ভারত রাশিয়ার থেকে তেল কেনা অব্যাহত রেখেছে, যা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে মস্কোকে রসদ জুগিয়ে গিয়েছে। তবে এটাই তার বিরক্তির একমাত্র কারণ নয়। ফক্স রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অন্য দেশ থাকতেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রেখেছে নয়াদিল্লি, যা পুতিনের দেশকে ইউক্রেনের সঙ্গে লড়াই জুগিয়ে যাওয়ার ক্ষেত্রে তহবিল ভরাতে সাহায্য করেছে। রুবিওর কথায়, ভারতের প্রচুর জ্বালানি চাহিদা রয়েছে, এর মধ্যে রয়েছে তেল, কয়লা, গ্যাস এবং অন্যান্য জিনিসপত্র কেনার ক্ষমতাও, যা অর্থনীতিকে শক্তিশালী করার জন্য অন্যান্য দেশের মতোই প্রয়োজন। তারা রাশিয়া থেকে তেল কেনে কারণ রাশিয়ার তেল অনুমোদিত এবং সস্তা। নিষেধাজ্ঞার কারণেই ওরা বিশ্ববাজারের দামের নিচেই বিক্রি করছে। দুর্ভাগ্যবশত এটা রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টাকে টিকিয়ে রাখতেই সাহায্য করছে। তবে এটাই ভারতের প্রতি আমাদের একমাত্র বিরক্তির একমাত্র কারণ নয়। ট্রাম্পের বিরক্তির 1 আগস্ট থেকে ভারতের উপর 25% আমদানি শুল্ক আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাণিজ্য চুক্তিও থমকে রয়েছে। এর কারণ আমেরিকা চায় কৃষি, দুগ্ধ সহ খাদ্য উৎপাদন ক্ষেত্রে ঢুকে পড়তে, কিন্তু বিশেষ করে কৃষি যদি মার্কিন পুঁজিপতিদের হাতে চলে গিয়ে কৃষি ক্ষেত্রে কর্পোরেটাইজেশন হয়ে যায়, তাহলে ভারতীয় কৃষিজীবীদের গ্রাসাচ্ছেদনই সমস্যায় পড়ে যাবে। আর এটা মোদী সরকারও ভালো করেই জানেন। অতীতে কৃষি বিল নিয়ে কি ঘটেছে সেটাও কেন্দ্র ভোলেনি, ফলে কোনোভাবেই এই চাপে মাথা নত করতে রাজি নয় তারা। আর এটাও বিরক্তি বাড়াচ্ছে ট্রাম্পের। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের হুমকির জবাবে রাশিয়ার কাছাকাছি অঞ্চলে 2টি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দেওয়ার কথা জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রাম্প এই নির্দেশ দেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। তবে ঠিক কোন অঞ্চলে এই সাবমেরিন মোতায়েন করা হবে তা স্পষ্ট করেনি তিনি। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে মেদভেদেবের বক্তব্যকে অত্যন্ত উস্কানিমূলক অভিহিত করে ট্রাম্প বলেন, তার এই বোকামি এবং উস্কানিমূলক কথাগুলো কেবলই সাধারণ বক্তব্যের চেয়েও যদি বেশি কিছু হয়, তাই আমি 2টি পারমাণবিক সাবমেরিনকে উপযুক্ত অঞ্চলে মোতায়েন করার নির্দেশ দিয়েছি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, 2022 সালে রাশিয়া ইউক্রেনে কয়েক হাজার সেনা পাঠানোর পর থেকেই ক্রেমলিনের সবচেয়ে স্পষ্টবাদী পশ্চিমা বিরোধী মুখপাত্রের একজন হয়ে উঠেছেন মেদভেদেব। ট্রাম্প আরও বলেন, কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তা অপ্রত্যাশিত পরিণতির দিকে নিয়ে যেতে পারে। তবে আমি আশা করি এটি এমন কোনো ঘটনা হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, গত মঙ্গলবার রাশিয়ার কাছে ইউক্রেনের যুদ্ধবিরতি রাজি হওয়ার জন্য 10 থেকে 12 দিন সময় আছে বলে উল্লেখ করেন ট্রাম্প।
দেন নিষেধাজ্ঞার হুমকিও। এরপর থেকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান মেদভেদেভ বিভিন্ন সময় ট্রাম্পকে কটাক্ষ করে বলেছেন, এমনকি ইউক্রেনের যুদ্ধবিরতির জন্য নিজস্ব শর্ত নির্ধারণকারী মস্কো ট্রাম্পের সময়সীমা মেনে চলার কোনো লক্ষণও দেখায়নি। ট্রাম্প মেদভেদেভকে তার কথার দিকে নজর রাখতে বলার পর সম্প্রতি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে আলটিমেটামের খেলায় লিপ্ত হওয়ার অভিযোগ আনেন এবং তাকে মনে করিয়ে দেন যে রাশিয়ার কাছে সোভিয়েত যুগেই পারমাণবিক হামলার ক্ষমতা ছিল। প্রিয় দর্শক, শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট। আজ এই পর্যন্তই। ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল। নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।